আম আর সবজি বিক্রি করছেন দেশের গলফাররা। করোনার দিনে কাটিয়ে উঠতে আর্থিক দৈন্যদশা। তো আমি ক্রিকেট বোর্ডের কাছে এটা বলবো যেন তারা আমাদের বেশি প্লেয়ার না, আমরা মাত্র 150 জন প্লেয়ার, তারা যদি আমাদের পাশে এই দুঃসময় দাঁড়ায়। বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে যুক্ত হলেন মাশরাফি বিন মর্তুজা। তরুণদের এগিয়ে আসতে দিলেন বার্তা। তোমার মতো হাজারো কিশোর কিশোরী হয়তোবা না খেয়ে আছে, তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব অভুক্ত কিশোর কিশোরীদের কাছে খাবার পৌঁছে যাবে। পরামর্শ দিয়েছেন সারোয়ার ইমরান। আয়নার সামনে দাঁড়িয়ে শ্যাডো প্র্যাকটিস করছেন শফিউল ইসলাম। আয়নার সামনেটা করলে হয় কি আমি দেখতে পারি যে আমার মানে ল্যান্ডিং যে পাটা ওইটা ঠিক আছে নাকি। বুড়িগঙ্গায় লঞ্চ ডুবির ঘটনায় সবার মতোই শোকার্ত দেশের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগের মাধ্যমে টাইগারদের আবেগ ঘন লেখা। লা লিগায় রাতে মুখোমুখি হবে বার্সেলোনা আতলেতিকো মাদ্রিদ। পয়েন্ট টেবিলের টপ স্পটের জন্য কাতালানদের চাই জিত। স্বাগত ৭১-এর খেলা যুগে। আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। গলফ বন্ধ, হাতে গোনা ৪-৫ জন ছাড়া চরম অর্থ কষ্টে পড়েছেন দেশের বেশিরভাগ পেশাদার গলফার। সংসার চালাতে কেউ আম বিক্রি করছেন, কেউ বিক্রি করছেন সবজি। দেশের নামী গলফার জামাল মোল্লা জানিয়েছেন এই দুঃসময়ে কেউ পাশে না দাঁড়ালে হারিয়ে যাবে পেশাদার গলফাররা। দেশের ক্রিকেট বোর্ড দুর্যোগে অন্য খেলা ও খেলোয়াড়দের পাশে থাকে। পেশাদার গলফারদের আশা বিসিবি তাদের কষ্ট বুঝতে পারবে। Samsul Arifin report. He's the history-making Bangladeshi and one of the sweetest guys on the Asian tour. করোনায় গলফ বন্ধ। দেশের গলফার সিদ্দিকুর রহমান কি পেশা পাল্টে শেফের চাকুরি নিলেন? এই শেফ সেজেছিলেন করোনার বেশ কিছু মাস আগে একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে গিয়ে। করোনার আগে যা ছিল মজা, এখন সেটাই হয়ে যেতে পারে বাস্তবতা। Those history-making hands towards the kitchen and serve up a super souffle. বর্তমানে করোনা পরিস্থিতি আমাদের দেশের 150 পেশাদার গলফারের বেশিরভাগেরই পেশা পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। খেলাযোগ এমন 3 জন গলফারের সাথে দেখা করেছে যারা এরই মধ্যে গলফ ব্যাগ গুটিয়ে নেমে পড়েছেন মৌসুমী ব্যবসায়। কেউ আম, কেউ বিক্রি করছেন সবজি। কেন গলফার হয়েছিলেন সেই রাগ, অভিমান, ক্ষোভ ছিল তাদের মধ্যে। ছবি তোলার অনুমতি কিংবা সাক্ষাৎকার দেননি। অবশ্য সেই গলফারদের হয়ে তাদের কষ্টের কথা বলেছেন দেশের নামী পেশাদার জামাল হোসেন মোল্লা। 90% প্লেয়ার আমরা গলফ ছাড়া আর কিছু পারি না। 2-4 জন আছে যারা আছে যে টুকটাক কাজ করতে। কিছু প্লেয়ার এখন মনে করেন এই সিজনে এখন যেটা করতে আছে তারা কি করবে, সংসার তো চালাইতে হবে। ঢাকা শহরে থাকলে ঘর ভাড়া তো দিতে হবে। এক একজনের ঘর ভাড়া আছে, আপনি যদি ভালো নর্মাল জায়গাও থাকতেন তাও ঢাকা শহরে 8 থেকে 10 হাজার টাকা ঘর ভাড়া আছে। তো এই টাকাটা আমরা কোথায় পাবো? তো তারা যেটা করতে আছে, কিছু প্লেয়ার আছে আমাদের গলফ প্লেয়ার এখন আপাতত তারা ব্যবসা করতে আছে। যেমন অনেকে মনে করেন ডাব বেচতে আছে, অনেকে আম বেচতে আছে। তো এই করোনার টাইমে কি করবে তারা? ফ্যামিলি নিয়ে তো ঢাকা শহর থাকতে হলে তাহলে তাদের তো কিছু সাপোর্ট দরকার। গলফ ফেডারেশন পেশাদার গলফারদের সংগঠন বিপিজিএ সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করেছে। তবে লম্বা সময় ধরে বিপদ সামাল দেওয়ার জন্য সরকার ও বিসিবির দৃষ্টি আকর্ষণ করতে চায় পেশাদার গলফাররা। যেহেতু ক্রিকেট বোর্ড সহযোগিতা করতেছে অনেক জায়গায়, তো আমি ক্রিকেট বোর্ডের কাছে এটা বলবো যেন তারা আমাদের বেশি প্লেয়ার না, আমরা মাত্র 150 জন প্লেয়ার, তারা যদি আমাদের পাশে এই দুঃসময় দাঁড়ায়, আমাদের কিছু হেল্প করে ক্রিকেট বোর্ডে, তাহলে আমাদের প্লেয়ারগুলো কোনোভাবে বেঁচে যাবে। ইউরোপ ও ভারতে গলফ কোর্স খুলে দেয়া হয়েছে। জামালদের মতো পেশাদারদের দাবি এখানেও তাই হোক, তাহলে অন্তত মেম্বারদের গলফ শিখিয়ে কিছু আয় করতে পারবে দেশের প্রফেশনাল গলফাররা। ইউরোপে কোনো টুর্নামেন্ট হয়েছে এই করোনা, তো তারা যদি চায় যে আমরা খুলে দিব, তারা শামসুল আরিফিন, তাদের মনে হয় যে আমরা ভালো খাবো ভালো থাকবো বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই ক্যাম্পেইনে বার্তা দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ক্ষুধার্তদের মুখে খাবার তুলে দিতে হবে, এগিয়ে আসতে হবে যাদের বয়স 10 থেকে 19। লক্ষ্যটা অবশ্যই ক্ষুধার্তদের সাহায্য করার জন্য। ফর্ম পূরণ করা যাবে ভালো খাবো ভালো থাকবো .com-এ। রহমান পেয়ারের রিপোর্ট। আধার কেটে যাবে, আলো আসবে, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বপ্নকে ছোবে শিশু কিশোররা। ওদের হাসিতে যে বিশ্ব ভোলে, কিন্তু এই বাংলায় কত শত স্বপ্ন মুকুলে ঝরে যায়। শুকনো পাতার মর্মরে বাজে কত সুর বেদনায়।
ওদের প্রাণের আকুতি কারো কারো বিবেকের আদালতে কড়া নাড়ে। হাত বাড়িয়ে এগিয়ে আসে কেউ কেউ, একটি ফুলকে বাঁচাবে বলে যুদ্ধ করে যায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন মাশরাফি বিন মুর্তজা। করোনা আক্রান্ত হলেও থেমে নেই যোদ্ধা। হ্যালো বাংলাদেশ, তোমাদের বয়স যদি 10 থেকে 19 বছরের ভেতরে হয় তাহলে তোমাদেরই বলছি। জানি বাসায় থাকতে থাকতে সবাই বিরক্ত, কিন্তু এখন বাসায় থাকতে হবে। ভালো খাবো এবং ভালো থাকবো, এই শপথ নিতে হবে এখন। সুবিধা বঞ্চিতরাও যাতে পুষ্টিকর খাবার খেতে পারে, এজন্য অনলাইনে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফর্ম পূরণের অনুরোধ জানান মাশরাফি। ওয়েবসাইটে এখনই ফর্ম পূরণ করে ফেলো। তুমি হয়তো বাসায় বসে ভালো মন্দ খেতে পারছো, কিন্তু তোমার মতো হাজারো কিশোর কিশোরী হয়তোবা না খেয়ে আছে। তাই তুমি শপথ নিলেই বিদ্যানন্দ ফাউন্ডেশনের মাধ্যমে এইসব অভুক্ত কিশোর কিশোরীদের কাছে খাবার পৌঁছে যাবে। আমি আর প্রিয় বাংলাদেশ তোমাদের শপথ নেওয়ার অপেক্ষায়। শপথ নিয়ে দেখাও তুমি বাংলাদেশকে কতটা ভালোবাসো। এই ক্যাম্পেইনের উদ্দেশ্য যে কিশোররা ভালো খেতে পাচ্ছে তারা তাদের বয়সী অভুক্তদের খাবারের জন্য শপথ নেবে। ডোনাররা তাদের এই শপথের ভিত্তিতেই ফান্ড দেবে বিদ্যানন্দকে। রহমান পেয়ার, ৭১। 3 পা দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়ে বোলিং অ্যাকশনের ভঙ্গিতে স্কিল অনুশীলন করছেন জাতীয় দলের পেসার শফিউল ইসলাম। খেলাযোগকে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট কোচ সারওয়ার ইমরানের পরামর্শে ঘরেই বোলিং অ্যাকশন নিয়ে কাজ করেছেন। অনুশীলন শুরু হলে সুইং আর কন্ট্রোলে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে চান শফিউল। দেব চৌধুরী রিপোর্ট। এই বালকের ভাষা আমার মোটেও পরিচিত না, আপনি বুঝলেও বুঝতে পারেন। তবে কিছু সময় ভাষা বোঝার দরকারই তো হয় না, কারণ খেলার ভাষা সব সমাজে একই রকম, সার্বজনীন। শফিউল ইসলাম এই বালকের ভিডিও দেখেছেন কিনা জানা নেই, তবে দূর দেশের এক বালক তাকে অনুসরণ করে। এটা হয়তো শফিউলের ভালোই লাগবে, ঠিক যেভাবে গেল বছর ভালো পারফর্ম করেছেন শফিউল ইসলাম। লম্বা সময় পর দলে ফেরা একাদশে থাকার অনিশ্চয়তা, হুট করেই ইনজুরিতে পড়ার পুরনো অভ্যেস, মাঠ এবং মনস্তাত্ত্বিক দুটো লড়াই শফিউলকে জিততে হয়েছে। এখন নতুন লড়াই অদৃশ্য জীবাণুর সাথে, ঘরবন্দি মাঠ থেকে দূরে, স্কিল প্র্যাকটিসের সুযোগও নাই, তারপরও চেষ্টা চলছে। অনেকের রানিং এর জায়গা আছে, যেমন আমার বাসায় রানিং এর জায়গা নেই, আমি সিঁড়ি দিয়েই হয়তো একটা রানিং এর ইয়ে করি, কিন্তু ওইটা আর কতদিন। শ্যাডো বা বোলিং এর যে ব্যালেন্সের কাজ, ওইটা আমি বাসাতেও করতে পারবো অল্প জায়গা। এটা হচ্ছে তিন স্টেপ নিয়ে বোলিং এর যে আমার অ্যাকশনে যে হোল্ড করে ফলো থ্রু, আয়নার সামনেও করতেছি বা বাইরেও করা যায়, আমি ছাদেও করি ইয়েতে। তো আয়নার সামনেটা করলে হয় কি, আমি দেখতে পারি যে আমার মানে ল্যান্ডিং যে পাটা ওইটা ঠিক আছে নাকি, ওইটা ব্যালেন্স আছে নাকি। হ্যাঁ, 2019 থেকেই টাইগারদের স্ট্রাইক বোলার শফিউল। ওয়ানডেতে ইকোনমি একটু বেশি হলেও প্রতি 5 ওভারে উইকেট। গেল 1.5 বছরের নতুন বলে টি-20তে টাইগারদের সেরা উইকেট টেকার শফিউল। প্রতি 2 ওভার 2 বলে একটা করে উইকেট, ইকোনমিও গ্রহণযোগ্য। দারুণ ফর্মে থাকতে থাকতেই করোনার থাবা, স্বাভাবিকভাবেই কিছুটা হলেও হতাশ শফিউল। ন্যাশনাল টিমে ঢুকছে তখনই হয়তো ইনজুরি বা যে কোনো কারণে ঢুকছি বেরোইছি। তো আসলে এটার পরে একটা ভালো একটা শেপে ছিলাম সাদা বলে। আমার ইচ্ছা, আমি শুরু হওয়ার পর আমি চাই যে আমার বলের সিমের যে পজিশনটা, সিম পজিশনটা যেন ভালো থাকে। সুইং, অ্যাটলিস্ট সুইংয়ের জন্য আমি তো মানে 140 বা 50-এ বল করি না, তো আমার সুইংটাই মেইন। আমি চাইবো যে আমার মানে ব্যালেন্সটা, আমার শেপটা যেন ভালো থাকে। করোনার জন্য ভয়ে গুটিয়ে যাওয়া নয়, বরং স্বাস্থ্যবিধি মেনে যত দ্রুত সম্ভব মাঠে ফেরার পক্ষে শফিউল ইসলাম। পরিস্থিতির শিকার সবাই, তো এটা মেনে নিতে হবে, এর মধ্যেও আমাদের কাজ করে যেতে হবে। এবং দেব চৌধুরী, ৭১। হয়তোবা এই করোনা ভাইরাসের সংকটময় সময়ের মাঝে বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি গোটা দেশ শোকের সাগরে পরিণত হয়েছে। শোকাহত সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, রুবেল হোসেনরা। পাকিস্তানে করোনা রিপোর্ট নেগেটিভ এসছে 6 ক্রিকেটারের। ওদিকে ধোনির জন্মদিনে গান গাইলেন ডোয়াইন ব্রাভো। দিনের সব খবর এক করে জানাচ্ছেন অর্ণব বাপি। দেশে করোনায় মৃত্যুর রেকর্ড হয়েছে মঙ্গলবার। 24 ঘন্টায় মারা গেছেন 64 জন। এই সংকটময় সময়ে আবার লঞ্চ ডুবির ঘটনা, গোটা দেশে যেন শোকের ছায়া। বিষণ্ণ জাতীয় দলের ক্রিকেটারদের মন।
বিষে ভরা বিশ্বাল মুশফিকুর রহিমের কাছে এই বছরটা একদমই ভালো নয়। গেল 4 মাস একের পর এক মৃত্যু সংবাদ, তার উপর লঞ্চ দুর্ঘটনায় প্রাণহানি। এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটিও যেন না হয়, সেই প্রত্যাশা দেশ সেরা অলরাউন্ডার সাকিবের। সাকিবের সহধর্মিনী শিশিরের ফেসবুক পোস্ট অবশ্য ভিন্নধর্মী। 2015 আর 2019 সালে বিশ্বকাপ দেখার 2 মুহূর্ত। ক্যাপশনে মজা করেই বলেছেন, ক্রিকেট নিয়ে আগ্রহটা এতটাই বেড়েছে যে সাকিবের ব্যক্তিগত কোচ হবার পথে তিনি। বাবা, ছেলে, নাতি, ক্যারমে মেতেছে 3 প্রজন্ম। মাহমুদুল্লাহ রিয়াদের প্রতিদিনের কার্যক্রমে জায়গা করে নিয়েছে খেলাটা। ইংল্যান্ডে পৌঁছে 14 দিনের কোয়ারেন্টাইনে পাকিস্তান দল। সময় কাটছে টেবিল টেনিস আর বিলিয়ার্ড খেলে। ওদের জন্য সুখবর, করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে মোহাম্মদ হাফিজ সহ 6 ক্রিকেটারের। 7 জুলাই জন্মদিন ভারতের সবথেকে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। ক্যাপ্টেন কুলের 39তম জন্মদিনে তাকে নিয়ে গান বেঁধেছেন ডোয়াইন ব্রেভো। অর্ণব বাপি, 71। সিরিয়ায় পয়েন্ট টেবিলের তলানির দল জিনোয়ার বিপক্ষে খেলতে নামবে ইউভেন্টাস। খেলা শুরু হবে রাত 1:45। এদিকে লা লিগায় আবারও শীর্ষস্থান দখলের লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদের সাথে লড়বে বার্সেলোনা। খেলা শুরু হবে রাত 2টো। বিস্তারিত অনিক জাবেরের রিপোর্টে। লা লিগায় শীর্ষ স্থান দখলের লড়াইয়ে ইঁদুর বিড়াল খেলায় মেতেছে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। লিগে বাকি আছে আর 6 ম্যাচ। 32 ম্যাচে বার্সেলোনার চেয়ে 2 পয়েন্ট এগিয়ে রিয়াল। ঘরের মাঠে সিমিওনের দলের চ্যালেঞ্জ টপকানো মোটেও সহজ হবে না বার্সার জন্য। শেষ 3 ম্যাচের 2টাতেই ড্র করেছে কাতালানরা। এ ম্যাচ হাত থেকে ফসকে গেলেই বিপদ মেসিদের। সেতিয়ান পড়েছে মহা বিপদে। ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন ওসমান দেমবেলে, সার্জিও রবার্তো ও ফ্র্যাঙ্কে ডি জং। সেল্টা ভিগোর সঙ্গে পয়েন্ট হারানোর পর খেলোয়াড়দের সাথে সম্পর্কের ব্যাপক অবনতি হয়েছে বার্সেলোনার কোচিং স্টাফদের। এ নিয়ে চলছে তুমুল আলোচনা। ম্যাচের সময়ই দেখা গেছে পানি পানের বিরতিতে সেতিয়ানের সহকারী এডের সারাবিয়ার কথা শুনছেন না মেসি। সেল্টার বিপক্ষে জোড়া গোল করেও দলকে জেতাতে না পারায় লুইস সুয়ারেজ অনেকটাই সরাসরি সেতিয়ানকে দলের বাজে অ্যাওয়ে ফর্মের জন্য দুষেছেন। তবে নিজেদের মাঠে বরাবরই ফেভারিট মেসিরা। 19-20 মৌসুমে ঘরের মাঠে 16 ম্যাচের 15টিতেই জয় তাদের। লিগে 2 দলের শেষ 19 ম্যাচে জয়ের দেখা পায়নি আতলেতিকো। এফএ কাপে বার্সাকে 3-2 গোলে হারিয়েছে আতলেতিকো। সেটাই আপাতত স্বস্তি দিচ্ছে সিমিওনের দলকে। সব মিলিয়ে আতলেতিকো মাদ্রিদের সাথে লড়াইটা সহজ হবে না বার্সেলোনার। এদিকে সিরিয়ায় পয়েন্ট টেবিলের তলানির দল জিনোয়ার বিপক্ষে খেলবে ইউভেন্টাস। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে সারির দল। এ ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান আরও পাকা করতে চায় রোনালদোরা। কারণ ঘাড়ের উপরেই নিঃশ্বাস ফেলছে পয়েন্ট টেবিলের 2-এ থাকা দল লাজিও। অনিক জাবের, 71। করোনা ভাইরাসের কারণে 1 বছর পিছিয়ে গেল আফ্রিকা কাপ অফ নেশনস। নতুন সূচিতে ক্যামেরুনে টুর্নামেন্টটি হবে 2022 সালে জানুয়ারিতে। আর বাতিল করা হয়েছে আফ্রিকা কাপ অফ নেশনসের মেয়েদের আসর। খেলোয়াড়দের স্বাস্থ্যগত ঝুঁকির কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালে একই বছরে হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ আর আফ্রিকা কাপ অফ নেশনস। সবশেষে এমনটা ঘটেছিল 2010 সালে। বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে নিজেদের প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে আয়োজকরা। ডোপিং ক্রীড়াঙ্গনের এক পরিচিত শব্দ। সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশগুলো একটা সময় ডোপিং করত জেতার জন্য। ভালো পারফরমেন্সের জন্য অ্যাথলিটদের না জানিয়েই তাদের ওপর করা হতো বিভিন্ন ঔষধ প্রয়োগ। আর এসবের জন্য কত ক্রীড়াবিদকে জলাঞ্জলি দিতে হয়েছে তাদের ক্যারিয়ার। তবে ডোপিংয়ের সবচেয়ে বড় শিকার হয়েছেন হাইডি ক্রেইগার। ঔষধের প্রতিক্রিয়ায় বদলাতে হয়েছে জেন্ডার। বিস্তারিত কোহিনুর কণার রিপোর্টে। হাইডি ক্রেইগার হতে চেয়েছিলেন ইস্ট জার্মানির প্রথম নারী শটপুটার। হাঁটছিলেনও সেই পথেই। 20 বছর বয়সেই হয়েছিলেন ইউরোপিয়ান শটপুট চ্যাম্পিয়ন। আর এর পরের ধাপটা ছিল অলিম্পিকের মঞ্চে পা রাখার। তবে হঠাৎই একটা ঝড় উলটপালট করে দিল জীবনের সবকিছু। হাইডি যে বদলে গেল আন্দ্রেস ক্রেইগারে।
আজ বলবো হাইডিকে ওরা হত্যা করেছে। আমি বলতে পারি না কে আমি, হাইডি নাকি আন্দ্রেস। আর 5টা সাধারণ শিশুর মতোই খেলাধুলার প্রতি হাইডির ছিল ভালোবাসা। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হতে চাইতেন দেশ সেরা। নিজেকে প্রস্তুত করতে 16 বছর বয়সে কোচের শরণাপন্ন হন। আর সেখানেই শুরু হয় হাইডির জীবনের যবনিকাপাত। তখনকার ইস্ট জার্মানি চায় ইউরোপ সেরা হতে, তাই তো অ্যাথলিটদের নিয়ে তারা সাজায় সফল হওয়ার ব্লুপ্রিন্ট, যার নাম স্টেট প্ল্যান 1425। এই গেম প্ল্যানের ফাঁদে আটকা পড়ে হাইডি। ভালো পারফরমেন্সের জন্য কোচ তাকে দিতে থাকে বিভিন্ন সাপ্লিমেন্টারি, সাথে স্টেরয়েড, যার ফলে ওর উচ্চতা, ওজন, পেশি সবকিছুই বাড়তে থাকে অস্বাভাবিক হারে। তবে এসব নিয়ে ভাবতে দেননি জার্মান কোচ, অর্জনই রাখতে বললেন সব নজর। 1986 সালে আসে বড় অর্জন, হাইডি হন শটপুট চ্যাম্পিয়ন। এরপরই ধীরে ধীরে অসুস্থ হতে থাকেন হাইডি। শরীর, মন সবকিছু ভেঙে পড়ে। অতিরিক্ত স্টেরয়েড প্রয়োগে ট্রান্সজেন্ডার সেক্সুয়ালিটিতে ভুগতে থাকেন। 26 বছর বয়সে সম্ভাবনাময় এক ক্যারিয়ারের ইতি টানেন। এখানেই শেষ নয়, জীবন বাঁচাতে 1997 সালে করতে হয় সার্জারি। নারী থেকে রূপান্তরিত হন পুরুষে। হাইডি মিলিয়ে যান আন্দ্রেসে। শুধু হাইডিই নয়, ইস্ট জার্মানির এই ডোপিং প্রোগ্রামের বলি হয়েছে আরো অনেক অ্যাথলিটের জীবন, স্বপ্ন। পরিবার, ক্যারিয়ার সব হারিয়ে আন্দ্রেস এখন কাজ করছেন অ্যান্টি ডোপিং নিয়ে। আর যেন কোনো হাইডিকে এভাবে হারিয়ে যেতে না হয়, সেটাই এখন আন্দ্রেসের একমাত্র চাওয়া। কোহিনুর কণা, 71। খেলাধুলাকে বিনোদনের মাধ্যম ধরা হলেও পৃথিবীর সব মানুষের কাছে এটি কেবল বিনোদনের উপলক্ষ নয়। কিছু মানুষ আছে যাদের বেঁচে থাকা, স্বপ্ন দেখা, এমনকি আন্দোলনের ভাষাটাও এই খেলা। ফিলিপিন্সের কিছু নিম্ন আয়ের মানুষ আর বাস্কেটবল ঘিরে এমনই এক ভিন্ন ভালোবাসার গল্প শুনবো ইমরান হুসাইনের রিপোর্টে। বেঁচে থাকার সংজ্ঞা জগতের প্রতিটি মানুষের কাছেই ভিন্ন। নিত্যদিনের কঠিন বাস্তবতায় অনেক মানুষেরই জীবন গণ্ডি থেমে যায় এইটুকুন জায়গায়, যেখানে জীর্ণ নড়বড়ে বিপজ্জনক ছাদটাও অনেকের কাছে হয়ে ওঠে মাথা রাখার নিরাপদ আশ্রয়। কিন্তু সংগ্রামের সব গল্পই কি একরকম হবে? ফিলিপিন্সের নিম্ন আয়ের মানুষগুলো কিভাবে একটা বাস্কেটবল কোর্টকে ঘিরে বেঁচে থাকার এক ভিন্ন অর্থ খুঁজে নিয়েছে? বাইরে থেকে জরাজীর্ণ এই হাউজিং কমপ্লেক্সের ভিতরের রংটা যে কতটা বৈচিত্র্যময় তা এর মাঝে না গেলে বোঝার উপায় নাই। বাইরের জগৎ থেকে ভিন্ন, তবে পুরো স্বতন্ত্র একটা কালচার একটু একটু করে গড়ে উঠেছে এই চার দেয়ালের মাঝে। যেখানে প্রতিদিনই লড়াই হয়, জয়ী দলের পুরস্কার একবেলা আয়েশ করে মাংস দিয়ে খাবার। নিম্ন আয়ের মানুষ হলেও এই হাউজিং এর একটা শিশুও মাদকের সাথে জড়ায়নি, বরং বাস্কেটবলের দক্ষতা অনেককেই সুযোগ করে দিয়েছে স্কলারশিপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের। সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু হুট করে একদিন সরকারি আদেশ আসে বিল্ডিং এর মান খারাপ হওয়ায় ভেঙে ফেলা হবে পুরো হাউজিং কমপ্লেক্স, সাথে বিলীন হবে বাস্কেটবল কোর্টও। জীবন ধারণের জন্য এই সম্বলটুকু হারানো মেনে নিতে পারেনি এখানকার মানুষগুলো। মুখের ভাষায় যখন কোনো কিছুই পরিবর্তন আসছিল না, আন্দোলনের ভাষায় তখন তারা বেছে নেয় এই বাস্কেটবল কোর্টকে। ওদের প্রতিটি ছবি, তুলির আঁচড় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যেখানে বাস্কেটবল কোর্টটাই যেন এই মানুষগুলোর অধিকার আদায়ের কথা বলে, যার ভাষা এতটাই তীব্র হয়েছে যে 2016 সালে এই কোর্টে পা পড়ে লেব্রন জেমসের মতো অনেক NBA তারকাদের। যে সংস্কৃতি এতদিন চার দেয়ালে বন্দী ছিল তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে দিক বিদিক। একসময় যে কোর্ট কেবল কিছু নিম্ন আয়ের মানুষের হয়েছিল, তার সময়ের হাওয়া বদলে লাখো মানুষের অধিকার ও অনুভূতি প্রকাশের মাধ্যম হয়ে দাঁড়ায়। ইমরান হুসাইন, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ।